হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সকাল থেকে ব্লগটা স্টার্ট করব করে করে না করাই হয় না, জানেন তো। রাত্রিবেলাতে মাম্মাম ঘুমের মধ্যে এত ডিস্টার্ব করে না, প্রত্যেক 2.5-3 ঘন্টা অন্তর অন্তর ঘুম থেকে উঠে যায়। আর তারপরে ও তো আবার চট করে ঘুমিয়ে যায়, কিন্তু আমরা তো বড়, আমাদের তো আর ঘুমটা হয় না অত তাড়াতাড়ি, মানে ঘুমাবো চাইলেও অত তাড়াতাড়ি শুয়ে পড়তে পারি না। ওকে ঘুম পাড়ানোর পরে তারপর আবার আমার শুতে শুতে বেশ অনেকটা টাইম লেগে যায়, যার জন্য কি ঘুমের ডিস্টার্বটা হয়েই যায়। সকালে তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করব মনে করলেও কোনোদিনই করতে পারছি না। ওই সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর চা, ব্রেকফাস্ট সব কিছু, যেদিন দিদি ধরুন একটু লেটে আসে তো চা ব্রেকফাস্টটা আমাকেই বানিয়ে নিতে হয়। তো ওই সমস্ত করে তারপর মাম্মামকে রেডি করানো, স্নান করানো, তেল মাখানো সব কিছু করে ফ্রি হতে হতে না অনেকটা টাইম হয়ে যায়। তো ব্লগটাও আজকাল আমার স্টার্ট করতে ভীষণ লেট হয়ে যাচ্ছে। তো কি করব, এখন যেরকম একটু রুটিনটা ওইভাবেই আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। তো মামামকে তো এখন অবধি স্নান টান কিছুই করানো হয়নি, ভেবেছিলাম যে ওকে একদম স্নানটা করিয়ে নেবো দিদি রান্না বান্নাগুলো হতে হতে, কিন্তু ও ঘুমিয়ে গেল। তো ঠিক আছে, ও উঠুক তারপরে একদম ওকে আবার স্নান করাবো। বাইরে বৃষ্টি হচ্ছে এখনও, জামা কাপড় কাচা হয়েছিল তো ভেতরে এখানে স্ট্যান্ডেই মেলে দিলাম। যাই হোক, আমি তো মামামের জন্য এতদিন প্যাম্পার্সের টেপ ডাইপারটা ইউজ করছিলাম। তো আমি এখন এই ম্যামি পোকো প্যান্টসের প্যান্ট ডাইপারটা ইউজ করা স্টার্ট করেছি। আমার একটা ফ্রেন্ড ওর বাচ্চার জন্য এটা ইউজ করছিল, তো আমাকে বলেছিল এটা একবার ইউজ করে দেখতে, খুব ভালো। তো একটা ছোট প্যাক আমি অলরেডি ইউজ করে ফেলেছি, জাস্ট ট্রায়ালের জন্য কি কতটা কি কমফোর্টেবল ফিল করছে মাম্মাম। তো দেখলাম যে না, ডাইপারটা তো খুব ভালো, ইনফ্যাক্ট মাম্মামও খুব কমফোর্টেবল ফিল করছিল। তো আমি তারপরে ছোটোটা শেষ হয়ে যাওয়ার পরে না এই বড় প্যাকটা অর্ডার করে নিয়েছিলাম, যেখানে 64 প্যান্টস ছিল, স্মল সাইজেরই, 4 to 8 কেজি ওয়েট এটা নিতে পারবে। দাম ছিল 599 টাকা, কিন্তু আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম 450 টাকা আমার পড়েছিল ডিসকাউন্ট দিয়ে। তো এত ভালো না, এটা 10 ঘন্টা অবধি এটার ক্যাপাসিটি আছে, খুব ভালো লেগেছে। তো এটা জাস্ট আজকে শেষ হলো, প্যাকেটটা এবার ফেলে দেবো। তো আমি আর একটাও অর্ডার করে নিলাম ম্যামি পোকো প্যান্টসের, এটাও একটা বড় প্যাকই অর্ডার করেছি। এটা একটু আলাদা, বাট এটারও রিভিউ ভীষণ ভালো, অল নাইট অ্যাবজর্ব, আর এটা 12 ঘন্টা অবধি চলবে। আর ডাইপারের ভেতরটা ক্রিস ক্রস টাইপের আছে, খুব ভালো এটা। আর এটা 60টা প্যান্টস আছে, সেম ক্যাপাসিটি, সেম 4 থেকে 8 কিলো অবধি, স্মল সাইজের। তো আমার মনে হয় এই ডাইপারটাই হয়তো লাস্ট যেটা মামামের আমি স্মল সাইজ অর্ডার করেছি। এরপরে মনে হয় মামামের স্মল সাইজটা আর হবে না, তখন হয়তো ওকে ওর জন্য মিডিয়ামটাই অর্ডার করতে হতে পারে। তো এটারও দাম 599 টাকা, কিন্তু অফারে অনলাইনে আমি এটা 450 টাকাতেই পেয়েছি। দিদি আজকে একটু লেটও এসেছে, 11টার পর এসেছিল। আসার পরে ঘরের কাজকর্ম তো সব কিছু কমপ্লিট হয়ে গেল। তারপরে দিদি একদম রান্না বান্না সেরে দেখুন অ্যাজ ইউজুয়াল কিচেনটা একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়েছে। সিঙ্কে যে এক্সট্রা এখন রান্নার বাসনগুলো ছিল সেগুলো সব কিছু ধুয়ে নিয়েছে, আর রান্নাগুলো এখানটাতে এভাবেই রেখে দিয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে কি কি রান্না করেছে। আর সৌরভেরও স্নান হয়ে গেছে, সৌরভ এখন পুজো করছে। তো এই যে এখানে আছে ভাত, আর এখানে আজকে একটু আলু ফুলকপির তরকারি করতে বলেছিলাম শুকনো শুকনো করে। তো দেখছি ঠিকঠাকই করেছে, মানে দেখতে তো ঠিক লাগছে, এখন খাওয়ার পরে বোঝা যাবে টেস্টটা কেমন। আর ফ্রিজে দুটো কাঁকরোল পড়েছিল, তো বলেছিলাম ভেজে দিতে, কিন্তু ভাজতে গিয়ে তো কাঁকরোলটা অলমোস্ট পুড়িয়েই ফেলেছে। অ্যাকচুয়ালি এগুলো তো ওদের রান্নার না, ওদেরকে না যেটাই বলি ওরা খুব মশলা টশলা দিয়ে বানায়, আমরা তো এইভাবে ভাজাভুজি খাই না এত মশলা দিয়ে। সিম্পল বলেছিলাম একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করতে, কিন্তু পুড়িয়ে ফেলেছে। ঠিক আছে, কিছু করার নেই। আর এখানে আছে মুসুরির ডাল, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে পাতলা করে ডালটা করতে বলেছিলাম। আর এখানে কি আছে, আচ্ছা এখানে একটু কড়াইয়ের মধ্যে তেল বেঁচে গিয়েছে, আমার মনে হয় কাঁকরোল ভাজার তেলটা হয়তো কিছুটা রয়ে গিয়েছে। ঠিক আছে, ওই কড়াইটা আর নামাবো না, ওই কড়াইটাতে রাত্রিবেলা একদম তরকারি করে নিয়ে তারপরে নামিয়ে দিতে বলবো। মামামের রুটিন অনুযায়ী চলতে গিয়ে না আমাদের রুটিনটা খারাপ হয়ে যায়, কিন্তু কি করব, ও তো আমাদের সাথে কম্প্রোমাইজ করবে না, না আমাদেরকে ওর সাথে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ সব কিছু করতে হবে। আজকে একটু হালকা রোদ্দুরের দেখা পাওয়া গিয়েছে, এই দেখুন। বৃষ্টিটা আজকে হচ্ছে না সকাল থেকে, কিন্তু কালকে সারা সন্ধে সারা রাত টানা বৃষ্টিটা হয়েছে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেও দেখলাম একদম মেঘলা ওয়েদার, চারিদিকে কালো হয়ে মেঘ করে আছে, ভেবেছিলাম হয়তো এখনই বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টিটা আসেনি। দেখছি যে উপরন্তু হালকা হালকা রোদ্দুরটা বেরিয়েছে। যাই হোক, সৌরভের তো স্নান হয়ে গেল, পুজো টুজোগুলো ও করে নিচ্ছে, আর আমিও সময়টা নষ্ট করিনি, মামাম ঘুমাচ্ছে দেখে আমিও চট করে গিয়ে স্নানটা করে নিয়েছি। আজকে একটু তেলও দিয়েছিলাম, দিদিকে বলেছিলাম সকালবেলাতে একটু হেয়ার অয়েলিং করে দিতে। দিদি না মাথায় তেলটা
এত সুন্দর মালিশ করে, তার সাথে পিঠগুলো হাতটা খুব ভালো করে মালিশ করে দেয়, এত রিল্যাক্সিং লাগে না। যেদিনকে দিদির মাথায় ভালো করে তেল দিয়ে মালিশ করে দেয় না, সেদিন স্নান করার পর খুব ভালো ঘুম আসে। এখন না যেন আমার চোখগুলো টানছে, কেন কি রাত্রের ঘুমটা তো ধরে নিন কমপ্লিট হয় না, এবার দিনের বেলাতেও হয়তো ডেলি ঘুমাতে পারি না, মানে ঘুমাই না বলতে গেলে অলমোস্ট। কেন কি মাম্মাম দুপুরবেলাতে ওইটুকু টাইম ঘুমানোর মধ্যেও ও 1-2 বার তো ওঠে একটু ফিট করার জন্য। তো ঘুমটা তো আমার সত্যি কথা বলতে গেলে গত 5-5.5 মাস ধরে আমার একদমই কমপ্লিট হয়নি, কিন্তু কি করা যাবে, ঠিক আছে এইভাবেই চলতে হবে। তো স্নান টানগুলো সেরে নিলাম, এখন খুব রিল্যাক্সিং লাগছে। এবার লাঞ্চটা করে নিয়ে তারপর ভাবছি মাম্মাম যদি একটু অ্যালাউ করে তো একটুখানি ঘুমাবো আজকে দুপুরবেলায়। আমার না মনে হচ্ছে যেন অনেক দিনকার ঘুম একটু আমার জমে আছে, একটু টানা যদি আমি ঘুমাতে পারতাম। ধরুন যদি এরকম হয় যে না বাচ্চাটাকে হয়তো কেউ একটু ধরলো আর আমি হয়তো টানা ঘুমিয়ে নিলাম, বাট সেটা তো হবে না, না একার সংসারে এরকম হয় না। যখন বাড়ি যাব তখন এই ট্রিকটা আমি অ্যাপ্লাই করব, তখন মায়ের কাছে না হলে শাশুড়ি মার কাছে বা বাকি যারা বাড়িতে আছে বাবা টাবাদের কাছে মামামকে দিয়ে আমি একটু শান্তির ঘুমটা ঘুমিয়ে নিতে চাই। বলবো বাচ্চা কাঁদুক যা খুশি করুক আমার কাছে এনে না, আমি একটু ঘুমাবো। সকালবেলা ওঠার পরে মাথাটা জাস্ট মোবাইলটা নিয়ে জাস্ট মেসেজটা দেখে এত মাথাটা গরম হয়ে গেল, আমি বুঝতে পারছি না আজকাল কি চলছে সিরিয়াসলি এই এয়ারলাইন্সগুলোর। আমাদের যাওয়ার টিকিট ছিল 1 তারিখ আর আসার টিকিট ছিল তোমাদের 15 তারিখ, রাইট? 15 তারিখ দুটো টিকিটই স্পাইস জেটের ক্যান্সেল করে দিয়েছে। তো মানে ফ্লাইট টিকিটস লাস্ট মোমেন্টে ক্যান্সেল করা মানে কতটা বড় একটা খুবই বাজে একটা, মানে কি আর বলবো। এমনিতেই তো ফ্লাইট টিকিটস এত হাই ফেয়ার থাকে সব সময়তে, আমরা একটু টিকিটের দামটা কম পড়েছিল বলে 2-2.5 মাস আগে অলরেডি বুকিং করে রেখেছিলাম না, যাওয়া আসার 2 সাইডই। বাট এখন ক্যান্সেল তো হয়ে গেল, উপরন্তু সৌরভ সকাল থেকে কলের মধ্যে লেগেছিল এয়ারলাইন্সের সাথে কাস্টমার সার্ভিসে। ওরা বলছে কনভিনিয়েন্স ফি হ্যানা ত্যানা 1800 টাকা করে 2 সাইডের কেটে নেবে। মানে ফলটা তো ওদের, যে ওরা ওদের তরফ থেকে ফ্লাইট ক্যান্সেল করেছে, বাট কেন আমাদের টাকা কাটবে আমি এটাই বুঝতে পারছি না। স্পাইস জেট থেকে আমি বলবো আপনাদেরকে খুব সাবধানে টিকিট করবেন, কেন কি যা চলছে স্পাইস জেটে, আমি রিসেন্টলি যা নিউজ শুনেছি অনেক কিছুই ব্যাপার আছে, অলদো আমি এগুলো ডিসকাস করতে চাই না ব্লগের মধ্যে। বাট হ্যাঁ, যারাও স্পাইস জেটে টিকিট করছেন বা কোনো জায়গায় ট্রাভেল করছেন, 2বার ভাববেন করার আগে, আমি তো এটাই বলবো। তো আমাদের যাওয়ার টিকিটটা যেটা অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছিল, ওটা অ্যাকচুয়ালি কালকেই হয়ে গেছিল না, তো কালকে ওটা আমাদের মোটামুটি সলভ হয়ে গিয়েছে। ওরা কিছুটা কনভিনিয়েন্স ফি হ্যানা ত্যানা কেটেছে, 1800 টাকা মতন কেটে বাকি টাকাটা ওরা আমাদেরকে ইনিশিয়েট করে দিয়েছে, এখনো অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে 1800 টাকাটার জন্য সৌরভ কমপ্লেন রেজ করেছিল, ওরা তো বলছে যে ওয়ে অফ হয়তো করে দেবে, তাই না? দেখি এখনো কিছু না, আজকে আবার একবার ফলো আপ করব, দেখি কি হয়। কিন্তু আজকে আবার দেখছি রিটার্নটাও ক্যান্সেল করে দিল, মানে আমাদের যাওয়া আসা দুটোই স্পাইসেডেই ছিল, তো ওইটাই ভাবছি আসাটাও রিটার্ন করে দিল, আবার তো টিকিট করতে হবে। কালকে যেমন যাওয়াটা যখন ক্যান্সেল হয়ে গেছিল, কল টল করে আমাদের কমপ্লেন রেজ করার পরে আমরা তারপরে ভিস্তারাতে ফ্লাইটটা এবার বুক করলাম, ভিস্তারার ফেয়ারটা একটু ঠিকঠাক লাগলো, টাইমিংটাও ম্যাচ করছিল। বাট আবার এখন কাস্টমার সার্ভিসে লেগে থাকতে হবে রিটার্ন টিকিটের জন্য, আবার ওদের সাথে এতক্ষণ ধরে হেজাতে হবে, তারপরে আবার আমাদেরকে নতুন টিকিট করতে হবে। আর এই সেম টাইমে মানে ওরা যেই ফেয়ারে আমরা টিকিটটা করেছিলাম এখন আর সেই ফেয়ারে টিকিট পাওয়া যাচ্ছে না, এটা একটা বড় ধাক্কা। সো কিছু করার নেই, লেটস সি, দেখি। আজকে সকাল থেকে ওয়েদারটা দেখার পরে ভেবেছিলাম কি আজকে আর জামা কাপড় কিছু কাচবো না, কিন্তু তারপর রোদ্দুরে দেখা পাওয়ার পর ফাইনালি জামা কাপড়গুলো কেচেই ফেললাম। আর দেখুন না, আগের জামা কাপড়গুলো সব সোফার মধ্যে ডাম্প হয়েছিল, এগুলোকে সব কিছু ফোল্ড করলাম, ফোল্ড করে সব নিজের নিজের জায়গায় রেখে দিলাম। আর সৌরভ এখন এয়ারলাইন্সের সাথে লেগে আছে, জানি না কতক্ষণ কি টাইম লাগবে, খিদেও পেয়েছে আমার। আমি ওকে বলছি চলো না আগে খেয়ে নিই, তারপরে তুমি বসে বসে সারাক্ষণ এয়ারলাইন্সের সাথে গল্প করো, কেন কি আজকে তো সৌরভের ওয়ার্ক ফ্রম হোম আছে, তো অফিসে হয়তো মিডিলে একটু ব্রেকে লাগিয়ে ও কাজগুলো করে নিতে পারবে। কিন্তু না, ও এতটাই আপসেট হয়ে গিয়েছে ব্যাপারটা দেখে, তো বলছে না আমি আগে এয়ারলাইন্সের সাথে কথা বলবো, তারপরে খাওয়া দাওয়া যা আছে। তো আমি এখন একটু বসি, কী বা করবো, কিছু করার নেই। দেখুন মানে এগুলো না কেন যে হচ্ছে, স্পেশালি স্পাইস জেটের প্রচুর এরকম কমপ্লেন পাওয়া যাচ্ছে। আমাদেরও অনেক ফ্রেন্ডস রিলেটিভসরা রিসেন্টলি স্পাইস জেটের সাথে ঠিক এইরকমই খারাপ এক্সপিরিয়েন্স ওরাও করেছে। তো সব কিছু জানা সত্ত্বেও মানে এত রাগ হচ্ছে না নিজের প্রতি নিজে, কি সব কিছু মানে জেনেছিলাম অলরেডি কি স্পাইস জেটের আপ ডাউন চলছে বা স্পাইস জেটের ফ্লাইটগুলো এরকম খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, তারপরেও কেন যে করলাম এটাই বুঝতে পারছি না। তো যাই হোক,
যাওয়ার টিকিটটা তো আপনাদেরকে বললাম যে ওটা তো অলরেডি সৌরভ সকালবেলা তো করেই ফেললো বিস্তারাতে, আর এখনও অবধি আগের টাকাটাই আমাদের রিফান্ড আসেনি। এরপরে আবার এখন যাওয়ার মানে ফেরারটাও ক্যান্সেল হয়ে গেল, এটার আবার কখন টাকা ঢুকবে জানি না। সেই আশাতে তো আমরা বসে থাকতে পারি না, আমাদেরকে রিটার্ন টিকিটটা করতেই হবে। তো দেখি সৌরভের এয়ারলাইন্সের সাথে কথা বলাটা কমপ্লিট হোক, তারপরে লাঞ্চটা করে নিয়ে তারপরে টিকিটটা করব। উফ, একটুও ভালো লাগছে না জানেন তো, সব কিছু প্ল্যান ওয়েতে চলছে, তারপরে যখন কোনো কিছু লাস্ট মোমেন্টে সেরকম হয় না, একদম ভালো লাগে না। আর বাড়ি যাওয়ার কত দিন আছে বলুন না, আর তো জাস্ট কয়েকটা দিন। লাস্ট মোমেন্টে এসে বলে না যে তীরে এসে তরি ডোবা, ঠিক ওই রকম হচ্ছে ব্যাপারটা। এক গাদা টাকাকে টাকাও নষ্ট, আর কিছু করার নেই, কি আর বলি। আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখায়, দেখুন গোলাপ গাছে কত কচি কচি পাতা এসেছিল, কিন্তু পায়রা আসে তো আমাদের এখানে ভীষণভাবে, পায়রা এসে না গোলাপের কচি পাতাগুলোকে সব খেয়ে ফেলেছে। কিন্তু কুড়িটা আবার দেখছি লাকিলি এবারে খায়নি, অন্যান্য সময় না কুড়িটা আগে খেয়ে যায়, কচি পাতাগুলোও তার সাথে খেয়ে নেয়, কিন্তু এবার দেখছি পাতাগুলো সব খেয়ে নিয়েছে, কুড়িটা খায়নি। আর দেখুন লাল গোলাপের কুড়িটা বেশ অনেকদিন পরেই এসেছিল, তো এখানে কুড়িটা একদম সুরক্ষিতভাবে আছে, কিন্তু পাতা একটাও নেই। গাছটা দেখতে একদম ন্যাড়া লাগছে, কিন্তু দেখুন না গোলাপ তো আলটিমেটলি গোলাপই হয় না। তো দেখুন গাছে একটিও পাতা না থাকা সত্ত্বেও তবুও গাছটার যেন সৌন্দর্যটাই আলাদা লাগছে না। পুরো গাছে একটাও পাতা নেই, কিন্তু একটা খুব সুন্দর ছোট্ট গোলাপের কুঁড়ি এখানে অলমোস্ট ফোটার মতনই হয়েছে, মনে হয় কাল পরশুতে এটা ফুটে যাবে। জাস্ট খেতে বসতেই যাচ্ছিলাম, এর মধ্যে মহারানীর আওয়াজ পেয়ে গেলাম। রুমে এসে দেখছি ঘুম থেকে উঠে গিয়েছে, এই দেখুন। গুড মর্নিং, গুড মর্নিং। চলুন এখন ওকে স্নান টান করাতে হবে, তেল মাখাতে হবে, যেটা কি সব থেকে বেশি টাইম টেকিং। স্নানটা তো বেশিক্ষণ দরকার পড়ে না, স্নানটা তো 5 মিনিটও লাগে না, কারণ অতক্ষণ তো ওকে জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখি না, না স্নানটা ওর হয়ে যায় 5 মিনিটের ভেতরেই, যদি না শ্যাম্পু করানোর থাকে। ইনফ্যাক্ট শ্যাম্পু করালেও আমি চেষ্টা করি 5 মিনিটের মধ্যে স্নানটা কমপ্লিট করিয়ে নেওয়ার, কিন্তু অয়েল ম্যাসাজটা না আমি একটু টাইম নিয়ে খুব ভালোভাবে করতে প্রেফার করি, কারণ অয়েল ম্যাসাজটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো অয়েল ম্যাসাজটা করাটাই হচ্ছে মেন টাইম টেকিং। খিদেও পেয়ে গেছে, সকালবেলাতে আমি ব্রেকফাস্ট করেছিলাম কিন্তু সৌরভ ব্রেকফাস্ট করেনি, ও উঠেছিল এই লেটে, তারপরে এই এয়ারলাইন্সে কল টল করা এই সমস্ত নিয়ে এতটাই বিজি ছিল যে ও আর ব্রেকফাস্ট করেনি, ও শুধু চা খেয়েছে। আমি একটু ব্রেড অমলেট আর চা খেয়ে নিয়েছিলাম, তো আমার তা সত্ত্বেও একটু খিদে পেয়ে গেছে, কেন কি বুঝতেই পারছেন যারা মানে যে সমস্ত মায়েরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে থাকে তাদের একটু ঘন ঘন খিদে পাওয়ার টেন্ডেন্সিটা থাকে, তো আমারও ঠিক সেইটাই হয়। খিদেটা এত ফ্রিকোয়েন্টলি আমার পেয়ে যাচ্ছে আজকাল, ব্রেকফাস্ট করা সত্ত্বেও এখন আবার আমার খিদে পেয়ে গেছে। কিন্তু না, এখন মামামকে আগে একটু ভালো করে তেল মাখাবো, স্নান করাবো, তারপরে খেতে বসবো। তোমাকে কি খেতে দিয়ে দেবো? খেয়ে নেবে তুমি? কারণ কি তুমি তো ব্রেকফাস্টও করোনি না, তুমি খেয়ে নাও, তারপরে না হয় আমি পরে খাচ্ছি। ওই আই আই তুই এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? তাড়াতাড়ি তো না, তুই অড টাইমে উঠলি, হয় আগে উঠতে পারতিস আর নাহলে একটু পরে উঠতে পারতিস। চলে এসছে তোমার পার্সেল? ইয়েস, রাখি চলে এসছে। এই দেখুন রাখির এখনো প্রচুর দেরি, কিন্তু অলরেডি এখানে সৌরভের কাছে রাখি পৌঁছে গেল। বা বক্সটা তো খুব সুন্দর, হ্যাঁ না? আর ভেতরে আর কি আছে? আচ্ছা অনেকগুলো রাখি আছে। আচ্ছা এই যে হলদি কুমকুম এই সমস্ত আছে, এখানে একটা কার্ড আছে খুব সুন্দর। বলো কে পাঠিয়েছে? মান্তুদি পাঠিয়েছে, মান্তুদি। অ্যাকচুয়ালি মান্তুদি না প্রত্যেক বছর আমাদের দুই ভাইকেই রাখি পাঠায়, আর মানে সে যেখানেই থাকুক, মানে অলমোস্ট আজ 5 বছর হবে, 5-6 বছর আমি কিন্তু আমাদের দেখা হয়নি। তো দিদি এখন ইন্দোরে আছে। ও এখন ইন্দোরে আছে? ইন্দোরে তো দেখা তো হয় না, বাট স্টিল মানে প্রত্যেক বছর এই রাখির সময় এই রাখি গিফট আসবেই, এটা আসবেই আসবে। টাইম থাকার আগেই পাঠিয়ে দেয়, মানে রাখি তো এখন দেরি আছে, বাট তার অনেক আগেই দিদি রাখি পাঠিয়ে দেয়, যেন কি রাখির দিনকে অ্যাটলিস্ট ভাইটা পড়তে পারে, হাতটা যাতে খালি না থাকে। খুব ভালো লাগে। হ্যাঁ এটা না দিদির একটা খুব ভালো গেস্টার, আমিও দেখছি এত বছর ধরে। দিদি ফিজিক্যালি হয়তো থাকতে পারে না, বাট রাখি পাঠাতে কিন্তু কোনোবার ভুলে যায় না। না বাইরের ওয়েদার খারাপের সাথে সাথে বাড়ির ভেতরের ওয়েদারটাও কিন্তু খুব খারাপ, আর বাড়ির ভেতরের ওয়েদারটা খারাপ কেন বুঝতেই পারছেন। মামামের ডাইপার ফ্রি টাইম যখনই হয় তখনই ওয়েদারটা খারাপ হয়। আমি জানি না যে ওর কী সমস্যা হয়, ডাইপারে তো সুসুক যা করলোই, ডাইপারটা যখন ফুল হয়ে যায় না, ডাইপারটা যেই খুলবো খোলার সঙ্গে সঙ্গে 3 সেকেন্ডের মাথায় আবার ও সুসু করে দেয়। কি করে যে ও বুঝতে পারে যে এবার মামা ডাইপারটা খুলছে, ডাইপারটা খোলা মাত্র ব্যাস
বাড়ির ওয়েদারটা খারাপ হয়ে যায়। আর বিছানা তো কি আর বলবো, এর আগের দিনকে সৌরভ আমাকে বলছিল যে মাম্মাম যখনই একবার মানে ওর ট্রেনিংটা হয়ে যাবে, শিশু পটিটা যখন ও ওয়াশরুমে গিয়ে করতে শিখবে, তখন আমরা মানে বেডটাকেই চেঞ্জ করে ফেলবো, কেন কি বেশ কয়েকবার ও শুশু টুসু অলরেডি করে ফেলেছে। তো আমরা ইউজ করছি ঠিক আছে, বাট বাইরে থেকে কখনো কোনো লোক এলে না আমার একটু এম্বারেসিং লাগে, কি স্মেল তো আসছে না। কিন্তু সৌরভ বলে যে না, কোনো স্মেল পাওয়া যায় না, কারণ কি এখন তো কিছুই খায় না সেরকম, তো স্মেলটা কিসেরই বা থাকবে। কিন্তু জানি না, সামহাও আমার মনে হয় যে আমরা যেহেতু এই বাড়িতে থাকি, তো হয়তো আমরা ওই ব্যাপারটাতে ইউজড হয়ে গেছি বলে আমরা স্মেল পাচ্ছি না, হয়তো বাইরের কেউ এলে তারা স্মেল পাবে, তো আমরা একটু রুম ফ্রেশনার বাগেরা দিই। কিন্তু ঠিক আছে, আর তো জাস্ট কিছু মাস এইভাবেই চলতে হবে। ওর একবার সুসুপটি ট্রেনিংটা হয়ে গেলে আর এই প্রবলেম হবে না। আর আজকে সুসুটা করলো তো করলো, আমার গায়ে করলো, যার জন্য কি আমাকে আবার জামা কাপড় চেঞ্জ করতে হলো। টপটাও আমার ভিজিয়ে ফেলেছে, আমার প্যান্টটাও ভিজিয়ে ফেলেছিল, যার জন্য আবার চেঞ্জ করলাম। চেঞ্জ করে এখন এই একটু শুয়ে আছে, একটু রেস্ট নিচ্ছি। বাইরে প্রচণ্ড বাজে ওয়েদার, ভীষণ বৃষ্টি হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। এখন ব্লগটা আমি এডিট করে নেব, যাতে কি কাল দুপুর 1:30টার সময়তে আপনারা ব্লগটা দেখতে পান। তো চলুন, ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কাল দেখা হবে আর একটা ফ্রেশ নতুন ব্লগের সাথে। বাই বাই, গুড নাইট।